প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি লিটারেচার কার্নিভাল বিডিতে। আজকে আমরা আলোচনা করব জর্জ বার্নার্ড শয়ের একটি বিখ্যাত নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো চলো আমরা নাটকটা সম্পর্কে আলোচনা করা শুরু করি। প্রথমে আমরা জর্জ বার্নার্ড শয়ের জীবনী সম্পর্কে জানব। বর্ন জুলাই 26, 1856 ডাবলিন, আয়ারল্যান্ড। তিনি আয়ারল্যান্ডের ডাবলিন শহরে 1856 সালের 26 জুলাই জন্মগ্রহণ করেন। আইরিশ কমিক ড্রামাটিস্ট, লিটারেরি ক্রিটিক, উইনার অব দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1925। তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের নাট্যকার, সাহিত্য সমালোচক এবং 1925 সালে তিনি লিটারেচারে নোবেল পুরস্কার লাভ করেন। হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। তাকে আধুনিক নাট্য সাহিত্যের গুরু মানা হয়। আধুনিক নাট্য সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তাকে মনে করা হয়। মেজর ওয়ার্কস, এখানে তার প্রধান প্রধান কাজকর্মের মধ্যে অন্যতম হচ্ছে উইডোয়ার্স হাউসেস, দ্য ফিল্যান্ডারার, মিসেস ওয়ারেন্স প্রফেশন, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ক্যান্ডিডা, ইউ নেভার ক্যান টেল, সেজার অ্যান্ড ক্লিওপেট্রা, ম্যান অ্যান্ড সুপারম্যান, দ্য ডক্টরস ডিলেমা, পিগমেলিয়ন, etc. He died November 2, 1950. 1950 সালের নভেম্বরের 2 তারিখে তিনি মৃত্যুবরণ করেন। আয়টস এসটি লরেন্স, হেডফোর্ডশায়ার, ইংল্যান্ড। ইংল্যান্ডের সেন্ট লরেন্সের হেডফোর্ডশায়ারে তিনি মৃত্যুবরণ করেন। তো এটা হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের সংক্ষিপ্ত একটা জীবনী। এখন আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। এটার অথর হচ্ছেন জর্জ বার্নার্ড শ। টাইপস অফ ওয়ার্ক প্লে, এটা এক ধরনের নাটক। জেনারি কমেডি অফ ম্যানার্স, অ্যান্টি রোম্যান্টিক। এখানে কমেডি অফ ম্যানার্স কেন বলা হচ্ছে? যে সমস্ত নাটকগুলো বা যে সমস্ত গল্পগুলো মানুষের চরিত্র বা মানুষের আচরণ সম্পর্কে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এটা অ্যান্টি রোম্যান্টিক কমেডিও বলা হয়। অ্যান্টি রোম্যান্টিক মানে হচ্ছে রোম্যান্টিকের বিপরীতে। মানুষ যে রোমান্টিক যে সকল চিন্তাভাবনা করে সে তার বিপরীতে যে নাটকগুলো বা গল্পগুলো করা হয় তাকে আসলে বলা হচ্ছে অ্যান্টি রোমান্টিক। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা মূলত ইংরেজি ভাষায় লেখা হয়েছিল। টাইম অ্যান্ড প্লেস রিটেন লন্ডন 1893, এটি 1893 সালে লন্ডনে লেখা হয়। ডেট অফ দ্য ফার্স্ট পারফরমেন্স 1894 লন্ডন, এটি লন্ডনে 1894 সালে প্রথম মঞ্চস্থ হয়। এটার টোনটা হচ্ছে সোশ্যাল ক্রিটিক, সামাজিক ব্যঙ্গাত্মক এক ধরনের নাটক। অ্যাক্ট 3, এটা 3টা অ্যাক্ট রয়েছে। সেটিং টাইম হচ্ছে 1885 টু 1886, 1885 থেকে 1886 সালের মধ্যে এই নাটকটা লেখা হয় বা সেই সময়টা করা হয়। সেটিং প্লেস বুলগেরিয়া, দ্য পেটকফ স্টেট, এটা বুলগেরিয়া নামক একটি দেশে পেটকফ হাউসে বা পেটকফ স্টেটে এটা সেটিং ধরা হয়েছে। প্রোটাগনিস্ট এখানে রয়েছেন রাইনা। থিমস ডিসইলিউশনমেন্ট উইথ ওয়ার, যুদ্ধ সম্পর্কে মানুষের ডিসইলিউশনমেন্ট। দ্য কমপ্লেক্সিটি অফ রোম্যান্টিক লাভ, রোম্যান্টিক ভালোবাসার যে কমপ্লেক্সিটি, যে একটা জটিলতা, সেটা এখানে দেখানো হয়েছে। দ্য আরবিট্রারি নেচার অফ সোশ্যাল স্ট্যাটাস, এবং সামাজিক যে স্ট্যাটাস রয়েছে সেটার যে এক ধরনের ইম্প্যাক্ট রয়েছে সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। আমরা গল্পটা বিস্তারিত পড়তে গেলে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। আমরা ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম ক্যারেক্টার হচ্ছে রেইনা, দ্য প্লেস প্রোটাগনিস্ট অ্যান্ড হেরোইন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই যে মেয়েটা, এর নাম রেইনা, আমাদের গল্পের প্রধান চরিত্র এবং নায়িকা। ডটার অফ মেজর পেটকফ অ্যান্ড ক্যাথরিন পেটকফ, তার বাবার নাম মেজর পেটকফ, তিনি বুলগেরিয়ার একজন সম্ভ্রান্ত মেজর, এবং ক্যাথরিন পেটকফ একজন সম্ভ্রান্ত মহিলার কন্যা। Raina is a young woman living in the provinces in Bulgaria and born into the wealthy Petkoff family. তিনি বুলগেরিয়ার একটি প্রদেশে জন্মগ্রহণ করেন এবং
খুবই সম্পদশালী পেটকফ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। She pines for her fiancé Sergius, who just lead a successful, if ill-planned, cavalry charge against the Serbs. এখানে রেইনার, এই গল্পের মধ্যে রেইনার দুইটা প্রেম হয়। একটা প্রেম হয় সার্জিয়াসের সাথে। সার্জিয়াসের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু লাস্টে গিয়ে সার্জিয়াসের সাথে বিয়ে হয় না, ব্লান্টসলি নামে আরেকটা লোকের সাথে বিয়ে হয়। তো সার্জিয়াস হচ্ছে তার ফিয়ান্সে ছিল। সে একটি ঘোড়ার দলকে লিড দিয়ে সার্বিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধে জয়লাভ করে। রেইনা মিটস অ্যান্ড ফলস ইন লাভ উইথ ব্লান্টসলি, দ্য সুইট চকলেট ক্রিম সোলজার ফাইটিং ফর দ্য সার্বস। কিন্তু গল্পের শেষের দিকে আমরা দেখতে পাই যে সার্জিয়াসের সাথে সম্পর্কের বনিবনা যখন হচ্ছিল না, তখন ব্লান্টসলি নামে একজন সুইস সোলজারের প্রেমে সে পড়ে যায় এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, এবং সেই সোলজারকে সে চকলেট ক্রিম সোলজার নামে ডাকতে থাকে, বা সবসময় পেলে তাকে চকলেট ক্রিম সোলজার বলে ডাকতো। গল্পের এই যে চরিত্র আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্লান্টসলি। আমাদের 2 নম্বর ক্যারেক্টারের মধ্যে রয়েছে ক্যাপ্টেন ব্লান্টসলি। ক্যাপ্টেন ব্লান্টসলি ইজ এ 34-year-old সুইস আর্মি ক্যাপ্টেন ফাইটিং ফর দ্য সার্বস। ক্যাপ্টেন ব্লান্টসলি হচ্ছেন একজন 34 বছর বয়সী সুইজারল্যান্ডের আর্মি ক্যাপ্টেন, যিনি সার্বিয়াদের পক্ষে যুদ্ধ করছিলেন, অ্যান্ড রেইনাস লাভ ইন্টারেস্ট, হু শি কলস দ্য চকলেট ক্রিম সোলজার। এখানে বলে রাখা ভালো, এই গল্পটা সার্বিয়া বুলগেরিয়া যুদ্ধের ওপরে লিখিত হয়েছে। যারা সার্বিয়া বুলগেরিয়া সম্পর্কে জানেন না, তারা একটু গুগলে সার্চ দিয়ে বিষয়টা নিয়ে একটু জেনে নেবেন। তো সেই সময়ে অনেক ক্যাপ্টেন সৈন্যরা ভাড়ায় আরেকটা দেশের হয়ে যুদ্ধ করত। তো ক্যাপ্টেন ব্লান্টসলিও ছিল সেরকম। তিনি, তার বাসা সুইজারল্যান্ড হলেও সে সার্বিয়ার পক্ষে যুদ্ধ করছিল বুলগেরিয়ার বিপক্ষে। ব্লান্টসলি রাইনার প্রেমে পড়ে যায়, বা রাইনা ব্লান্টসলির প্রেমে পড়ে যায়, এবং গল্পের শেষের দিকে তারা বিয়ে করে নেয়, এবং একেই রাইনা চকলেট ক্রিম সোলজার বলে ডাকত। হি ইজ এ প্রফেশনাল সোলজার। তিনি হচ্ছেন খুবই একজন প্রফেশনাল সাদামাটা সোলজার। হি নোজ দ্যাট, তিনি জানেন যে হি ইজ অনলি এ টুল অ্যান্ড হি হ্যাজ নো ইলিউশনস অ্যাবাউট ওয়ার। তিনি ভালো করে জানেন যে তিনি একটা হাতিয়ার মাত্র। তাকে ব্যবহার করে কোনো একটা পক্ষ তার নিজেদের স্বার্থ উদ্ধার করবে। অ্যান্ড হি হ্যাজ নো ইলিউশন অ্যাবাউট ওয়ার, এবং যুদ্ধ সম্পর্কে তার আসলে কোনো মোহ নেই। তিনি যুদ্ধ সম্পর্কে যেটা সাদামাটা মানুষ যা মনে করে তার থেকে ব্যতিক্রম ভাবতে পছন্দ করেন। অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল অ্যাকশনস ওয়ান মাস্ট টেক টু উইন ব্যাটেলস অ্যান্ড স্টে অ্যালাইভ। এবং তার একমাত্র মোটিভ হচ্ছে যুদ্ধের ময়দানে নিজেকে বাঁচিয়ে রাখা। এখানে বিষয়টা একটু ক্লিয়ার করা ভালো। আমরা প্রায় মুভিতে দেখি যে একটা নায়ক 10 জনকে মেরে দিচ্ছে, কাউকে খুন করছে, 10-20 জনকে একদম সে যুদ্ধের ময়দানে শহীদ করে দিচ্ছে। তো সার্জিয়াস আসলে ওই রকম রোমান্টিক ইলিউশনের এক মতো মানুষ না। তিনি আসলে ভাবেন যে যুদ্ধের ময়দানে একটা মানুষ যখন যুদ্ধে যায় তখন সে তো মানুষ, তার অবশ্যই তার জীবনের মায়া আছে, এবং সার্জিয়াস এটা সবসময় মনে করেন যুদ্ধে টিকে থাকাই হচ্ছে আসল ব্যাপার। Bluntschli's most famous feature is that he keeps chocolate in his cartouche belt rather than bullets. তিনি কার্তুজ বেল্টে বুলেট রাখার পরিবর্তে সবসময় চকলেট রাখেন। এই জন্য আসলে রেইনা তাকে খুবই রসাত্মকভাবে বা মিষ্টি স্বরে বলেন যে চকলেট ক্রিম সোলজার। বন্ধুরা, আমরা ক্যারেক্টার 3-এ চলে এসেছি। মেজর সার্জিয়াস সানারফ রয়েছেন আমাদের লিস্টে, রেইনাস ফিয়ান্সে অ্যান্ড দ্য হিরো অফ দ্য ব্যাটল অফ স্লেভনিৎজা। তো ইনার ভদ্রলোকের পরিচয় হচ্ছে তিনি রেইনার হবু স্বামী, ফিয়ান্সে, এবং স্লেভনিৎজা নামে একটা জায়গায় একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। সার্জিয়াস হ্যাজ নো মিলিটারি স্কিল, হি লিড দ্য চার্জ অফ আউট অফ এ মিক্সচার অফ স্টুপিডিটি অ্যান্ড ডিজায়ার ফর সেলফ প্রমোশন। সার্জিয়াসের আসলে তেমন কোনো যুদ্ধের কলাকৌশল, সে আসলে তেমন কিছুই জানে না। সে তার সবসময় নিজের যে স্টুপিডিটি এবং নিজেকে জাহির করার যে একটা অসাধারণ জ্ঞান, সে জ্ঞানটাকে কাজে লাগানোর সবসময় চেষ্টা করে। তাকে আসলে বাইরনিক হিরো বললে ভুল হবে না, তার ক্যারেক্টারের মধ্যে যথেষ্ট ফ্লো রয়েছে। আমরা গল্পে নানা জায়গায় দেখি যে তিনি কখনো রায়নার সাথে ফ্লার্ট করে, কখনো বা লুকার সাথে ফ্লার্ট করে, যে কাজের যে মেয়েটা ছিল তার সাথে ফ্লার্ট করছে।
Sergius flirts with the Petkoff servant Louka and the play ends in their engagement. সার্জিয়াস পেটকফের ফ্যামিলির যে একজন চাকরানি ছিল লুকা তার সাথে ফ্লার্ট করতো এবং অ্যান্ড দ্য প্লে ইন্ডস ইন দেয়ার এনগেজমেন্ট এবং নাটকটা তাদের বিয়ের মাধ্যমে সমাপ্ত হয়। 4 নম্বর ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি ক্যাথরিন পেটকফ রয়েছেন, রেইনাস মাদার অ্যান্ড ওয়াইফ অফ মেজর পেটকফ। তিনি রেইনার মা এবং মেজর পেটকফের স্ত্রী। Catherine wants to marry off her daughter to a wealthy and prominent as a man as possible. প্রতিটা মেয়ের মায়ের মতো তিনিও তার মেয়েকে সম্ভ্রান্ত, সম্পদশালী, ধনী ফ্যামিলির কোনো লোকের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। When Sergius appears to be this man, Catherine approves of the union. যখন তিনি দেখলেন সার্জিয়াসের সম্মান চারিদিকে ছড়িয়ে পড়েছে, সে যুদ্ধে জয়লাভ করেছে, তখন সার্জিয়াসের সাথে তার মেয়ের বিয়ে দিতে চান। As it becomes clear that Sergius is not the man he presented himself to be, Catherine is willing to marry her daughter to Bluntschli. যখন তিনি দেখলেন যে সার্জিয়াস আসলে সেই রকম নায়ক নন বা যোগ্য পাত্র নন, তখন তিনি ব্লান্সলির সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেন। Catherine is focused on making sure the Petkoffs are up to date in their home, ফার্নিশিং অ্যান্ড টেকনোলজি। সে সময় বুলগারিয়ার অধিকাংশ সম্ভ্রান্ত মহিলাগুলা নিজেদের সম্পদ, নিজেদের যে ফ্যাশন, সেগুলো নিয়ে বড় বড় গল্প করতে খুব পছন্দ করত। তো তিনি তার ব্যতিক্রম ছিলেন না। তিনি আসলে পেটকফ ফ্যামিলির যে আপ টু ডেট যে বিষয়গুলো রয়েছে, যে সম্পদ রয়েছে, তাদের যে লাইব্রেরি রয়েছে, এটা নিয়ে সারাক্ষণ গর্ব করতেন। ক্যারেক্টার নাম্বার 5-এ আমরা দেখতে পাচ্ছি মেজর পল পেটকফ রয়েছেন, রেইনাস ফাদার। তিনি তার পরিচয় হচ্ছে রেইনার বাবা। এ ওয়েলদি পার্সন ইন বুলগেরিয়ার একজন খুবই সম্পদশালী লোক। হি ডাজন্ট সিম টু বি এ গুড অ্যাট অর ইন্টারেস্টেড ইন ডিলিং উইথ মিলিটারি অ্যাফেয়ার্স। তিনি মিলিটারির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে তার আগ্রহ অত্যন্ত কম। দো হি ইজ ইমেন্সলি প্রাউড অফ হিজ লাইব্রেরি, উই গেট দ্য সেন্স দ্যাট হি ইজ নট পার্টিকুলারলি ওয়েল রিড। তাকে প্রায় সময় নাটকের মধ্যে তার লাইব্রেরি নিয়ে গর্ব করতে শোনা গিয়েছে, যদিও এটা পরিষ্কার যে তিনি আসলে ভালোভাবে পড়তে জানেন কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে। এই ক্যারেক্টারের মাধ্যমে বোঝানো হয়েছে সেই সময় বুলগেরিয়ার যে সকল আপার ক্লাস ফ্যামিলির লোকজন ছিল তারা আসলে নিজেদেরকে জাহির করতে খুব পছন্দ করত, বড় বড় গল্প দিতে খুব পছন্দ করত। হি ইজ ডিপলি ফন্ড অফ হিজ ডটার অ্যান্ড অ্যাকসেপ্টস হার রিলেশনশিপ উইথ ব্লান্টসলি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। তিনি আর যাই হোক তার মেয়ের প্রত্যেকটা আবেদনের ব্যাপারে খুবই সংবেদনশীল ছিলেন এবং গল্পের শেষের দিকে ব্লান্টসলির সাথে তার মেয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারে তিনি সম্মতি দান করেন। ক্যারেক্টার নাম্বার 6-এ আমরা পাচ্ছি লুকাকে, দ্য পেটকফস ফিমেল সার্ভেন্ট। পেটকফ ফ্যামিলির সার্ভেন্ট লুকা ইজ এনগেজড টু নিকোলা, দ্য হেড মেল সার্ভেন্ট। পেটকফ ফ্যামিলিতে আরেকটা চাকর ছিল, তার নাম হচ্ছে নিকোলা, তার সাথে সে এনগেজ ছিল। শি হ্যাজ এ ডিসপ্লেসড রিলেশনশিপ উইথ সার্জিয়াস হু এনগেজ টু রেইনা। এই লুকার সাথে আবার সার্জিয়াসের সম্পর্ক ছিল, যে সার্জিয়াসের সাথে সম্পর্ক ছিল রেইনার। লুকা ওয়ান্টস টু বেটার হার সোশ্যাল স্টেশন বাই ম্যারিং এ নোবেল ম্যান। লুকা যদিও সে একজন চাকরানি, কিন্তু তথাপি তার উচ্চাকাঙ্ক্ষা ছিল অনেক হাই। সে তার চাইতে অনেক সুউচ্চ পদমর্যাদার অধিকারী একজন বিশিষ্ট লোককে বিয়ে করার স্বপ্ন দেখত। অ্যান্ড ক্রিটিসাইজেস নিকোলা ফর হ্যাভিং নো অ্যাসপিরেশনস ওভার দোজ অফ এ কমন সার্ভেন্ট। এবং নিকোলাকে সবসময় সে দোষারোপ করত যে তোমার আসলে কোনো ইন্সপিরেশন নাই, তোমার কোনো ডিজায়ার নাই যে বড় হতে হবে, ভালো কিছু করতে হবে। কারণ নিকোলা একজন শুধুমাত্র চাকর, তার তো অন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু লুকার ছিল। সে আসলে তার অবস্থানের চাইতে ভালো কিছু প্রত্যাশা করতো সবসময়। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে শি ম্যারিড সার্জিয়াস। গল্পের শেষের দিকে আমরা দেখব যে সে সার্জিয়াসকে বিয়ে করছে। ক্যারেক্টার নাম্বার 7, নিকোলা। নিকোলা serves the Petkoff's family and he is engaged to Louka at the outset of the play. নিকোলা পেটকফ ফ্যামিলির একজন খুবই বিশ্বস্ত একজন কর্মচারী বা চাকর বলা যায়।
এবং গল্পের শুরুর দিকে লুকার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। এ ভেরি প্র্যাকটিক্যাল ম্যান, নিকোলা আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমব্রেসেস হিজ সোশ্যাল পজিশন। নিকোলা খুবই সাদাসিধে একটা লোক এবং সে তার যে সামাজিক অবস্থান এই সম্পর্কে সে খুব ভালোভাবে অবগত ছিল। তার ভেতরে অ্যাসপিরেশন খুব কম ছিল। হি ড্রিমস অফ ওপেনিং এ স্টোর, সে একটা তার নিজের একটা দোকান খোলার খুব চেষ্টা করছিল। অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ গোল ইন এ প্র্যাগমেটিক ওয়ে, এবং তার যে লক্ষ্য ছিল সেটা ছিল খুবই সাদামাটা এবং সে তার নিজের অবস্থানের ওপরে খুবই সতর্ক ছিল। He worries that Louka does not understand how to be a good servant, repeatedly lecturing her. সে লুকার ব্যাপারে খুবই সংবেদনশীল ছিল। সে লুকাকে বোঝানোর চেষ্টা করতো যে কীভাবে একজন সার্ভেন্টের দায়িত্ব পালন করতে হয়, কিন্তু লুকা ছিল একেবারে উচ্চাভিলাষী। সে নিকোলার কথা শুনতো না এবং সেজন্য নিকোলা লুকাকে নানা সময় নানাভাবে লেকচার দিত, তাকে পরামর্শ দিত, উপদেশ দিত। When Louka and Sergius relationship comes to light, যখন লুকা এবং সার্জিয়াসের যে সম্পর্কটা দৃশ্যমান হলো, হি গ্রেসফুলি উইথড্রস হিজ এঙ্গেজমেন্ট টু লুকা, সে লুকার সাথে যে এঙ্গেজড অবস্থায় ছিল, তাকে যে পছন্দ করতো, সেখান থেকে সে সরে আসে। ক্লেমিং শি উড বি এ বেটার অ্যাজ এ নিউ স্টোর কাস্টমার দ্যান এ ওয়াইফ, সে লুকাকে উদ্দেশ্য করে বলতো যে তাকে স্ত্রী হওয়ার চাইতে কোনো একটা দোকানের একজন কাস্টমার হওয়া বেশি মানানসই। কারণ কাস্টমাররা যেমন নিত্য নতুন প্রোডাক্ট পছন্দ করে, তেমনি লুকা আসলে তার উচ্চাভিলাষ এতটা হাই যে সে স্বাভাবিকভাবে ওয়াইফ হিসেবে বাঁচতে পারবে না। এটা ছিল নিকোলার ধারণা। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য প্লে, ব্লান্টসলি অ্যানাউন্সেস হিজ ইন্টেনশন টু হায়ার নিকোলা টু হেল্প রান অফ ওয়ান অফ হিজ ইনহেরিটেড হোটেলস। গল্পের শেষ দিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্লান্টসলি নিকোলাকে, তার যে অনেক হোটেল আছে, সে হোটেল চালানোর কাজে তাকে নিয়োগ দান করে। তো এটাই ছিল আমাদের প্রথম পর্বের ভিডিও। দ্বিতীয় পর্বের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সবাইকে।